বিসিএস প্রিলি পরীক্ষা নিয়ে যারা ভাবছেন তাদের জন্য ইংরেজি গ্রামারটা অনেক সময়ই একটা মাইন্ডফিল্ডের মতো মনে হয়, তাই না? আজকের এই এক্সপ্লেনারে আমরা সরাসরি সেই মাইন্ডফিল্ডে প্রবেশ করব। আমাদের লক্ষ্য সবচেয়ে বেশি কনফিউজিং দুটো পার্টস অফ স্পিচ, মানে প্রোনাউন এবং ভার্বের রহস্য একেবারে ভেদ করে ফেলা। কেন এই দুটো টপিক এত গুরুত্বপূর্ণ? একটু ভাবুন, ইংরেজি অংশের মোট ৩০ নম্বরের মধ্যে শুধু এই প্রোনাউন আর ভার্ব থেকেই ৪ থেকে ৫টা প্রশ্ন আসে। সঠিক ট্রিক্সগুলো জানা থাকলে এই অংশটা আপনার জন্য আক্ষরিক অর্থেই একটা সোনার খনি হয়ে উঠতে পারে। তো আজকের এই আলোচনাটাকে আপনার একটা সার্ভাইভাল গাইড হিসেবে ভাবতে পারেন। আমরা মূলত ৫টি বিষয় নিয়ে কথা বলবো। বিসিএস ইংলিশের এই গোল্ড মাইন, প্রোনাউনের নানা ফাঁদ, নন ফাইনাইট ভার্ব ডিকোড করা, লিঙ্কিং ভার্বের বিভ্রম এবং শেষে মোডাল ও ফ্রেজাল ভার্বসের খুঁটিনাটি। চলুন শুরু করা যাক। প্রথমেই দেখে নিই এই বিসিএস ইংলিশ গোল্ড মাইনের পিছনের আসল রহস্যটা কি, কেন এখানে আমাদের এত বেশি মনোযোগ দিতে হবে। বিগত বছরগুলোর প্রশ্নের ট্রেন্ডগুলো যদি আমরা একটু খেয়াল করি, তাহলে দেখবেন প্রোনাউন এবং ভার্ব সেকশনের গ্রাফটা সবচেয়ে উঁচুতে। এর মানে হল এখান থেকে শেখা প্রতিটি গ্রামার রুল সরাসরি আপনার মার্কস বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এক কথায়, এখানে সময় দিলে সেটা পুরোপুরি কাজে লাগবে। এবার চলুন সেই মাইন্ডফিল্ডের প্রথম ধাপে পা রাখা যাক, যেখানে এক্সামিনাররা সবচেয়ে বেশি ফাঁদ পেতে রাখেন, প্রোনাউন ট্র্যাপস। বিটুইন ইউ অ্যান্ড আই শুনতে খুব স্মার্ট আর মার্জিত লাগছে, তাই না? কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। বেসিক নিয়মটা হলো প্রেপোজিশনের পর সবসময় অবজেক্টিভ কেস বসাতে হয়। তাই কোনো দ্বিধা ছাড়াই সঠিক উত্তরটা হবে বিটুইন ইউ অ্যান্ড মি। এরপর আসে রিফ্লেক্সিভ আর এমফ্যাটিক প্রোনাউনের মধ্যকার দ্বন্দ্ব। এদের আলাদা করার সবচেয়ে জাদুকরী উপায় হল রিমুভেবল টেস্ট বা বাদ দেয়ার ট্রিক। ধরুন, বাক্য থেকে হিমসেলফ শব্দটা আপনি বাদ দিলেন। যদি দেখেন বাক্যটা তারপরও পুরোপুরি অর্থপূর্ণ আছে, তার মানে ওটা এমফ্যাটিক প্রোনাউন। আর যদি বাদ দেওয়ার পর বাক্যটার আর কোনো মাথামুন্ডু না থাকে, তাহলে বুঝবেন ওটাই রিফ্লেক্সিভ প্রোনাউন। খুব সিম্পল। হু বসবে নাকি হুম বসবে, এই কনফিউশনটা দূর করার জন্য একটা দারুণ ৫ সেকেন্ডের টেস্ট আছে। যেখানটায় হু বসবে বলে ভাবছেন, সেখানে মনে মনে একটা হি বসিয়ে দেখুন তো বাক্যটা মেলে কিনা। আর হুম সঠিক কিনা বুঝতে সেখানে হিম বসিয়ে চেক করে নিন, ব্যাস, কনফিউশন গায়েব। ইচ, আইদার বা নিদার, এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলোর জন্য আমাদের আলটিমেট রুল হল সিঙ্গল 3 বা এককের নিয়ম। মনে রাখবেন, এরা সবসময় দলের শুধু একজন সদস্যকেই বোঝায়। তাই এদের ঠিক পরেই কোনো প্লুরাল শব্দ থাকলেও চোখ বন্ধ করে সবসময় সিঙ্গুলার ভার্ব বসিয়ে দেবেন। প্রোনাউনের পর এবার বাক্যের ইঞ্জিনের দিকে নজর দেয়া যাক, মানে ভার্ব। বিশেষ করে সেই নন ফাইনাইট ভার্বগুলোর দিকে যেগুলো সাবজেক্ট বা টেন্স অনুযায়ী কোনোভাবেই রূপ বদলাতে চায় না। জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপল দুটি শেষেই আইএনজি থাকে, যা পরীক্ষার হলে রীতিমতো ঘাম ছুটিয়ে দেয়। কিন্তু এর আসল চেহারা বের করার একটা মজার উপায় আছে। আইএনজি যুক্ত শব্দটাকে মনে মনে একটা সাধারণ নাউন দিয়ে রিপ্লেস করে দেখুন। যদি বাক্যটা এরপরও অর্থপূর্ণ থাকে, তাহলে ওটা জিরান্ড। আর যদি দেখেন ওটা অন্য কোনো নাউনকে মডিফাই করছে, তাহলে ওটা নিশ্চিতভাবে প্রেজেন্ট পার্টিসিপল। এই চার্টটা হচ্ছে পরীক্ষার সবচেয়ে কমন একটা ফাঁদ। এখানে খুব সুন্দর করে সাজানো আছে ঠিক কোন ভার্বগুলোর পরে আপনাকে জেরান্ড বসাতে হবে আর কোনগুলোর পরে ইনফিনিটিভ মানে টু যুক্ত ভার্ব বসবে। এই লিস্টটা একেবারে মাথায় গেঁথে নেওয়া ছাড়া কিন্তু কোনো শর্টকাট নেই। তবে একটা ব্যাপারে ভীষণ সাবধান। লুক ফরওয়ার্ড টু বা বি ইউজ টু এর মতো ফ্রেজগুলো দেখলে আমরা অনেক সময় ধোঁকা খেয়ে যাই। মনে রাখবেন, এখানকার টু কিন্তু কোনো ইনফিনিটিভ মার্কার নয়, এটা স্রেফ একটা প্রেপোজিশন। তার মানে এরপরে অবশ্যই একটা জেরেন্ড বসবে। যেমন লুকিং ফরওয়ার্ড টু মিটিং কখনোই মিট নয়। এবার চলুন এমন কিছু ভার্ব নিয়ে কথা বলি যেগুলো আসলে কোনো কাজ করা বোঝায় না, বরং অবস্থার বর্ণনা দেয়। লিঙ্কিং ভার্বস, ইলিউশন। এক্সামিনারদের খুব পছন্দের একটা ট্রিক্স হলো এই ধরনের বাক্যগুলো। ধরুন বলা হলো শি লুকস বিউটিফুল নাকি সে লুকস বিউটিফুলি। এখানে বর্ণনাকারী শব্দটার শেষে খুব সন্তর্পণে একটা ly যোগ করে আপনাকে কনফিউজ করার চেষ্টা করা হয়। কিন্তু ফাঁদে পা দেওয়া যাবে না। সঠিক উত্তরটা হবে বিউটিফুল। লিঙ্কিং ভার্বের মূল কাজই হল সাবজেক্টের সাথে তার অবস্থার একটা লিঙ্ক বা সংযোগ তৈরি করা। তার মানে লিঙ্কিং ভার্বের পর সবসময় সাবজেক্টকে বর্ণনা করার জন্য একটা অ্যাডজেক্টিভ বসবে, কোনোভাবেই অ্যাডভার্ব নয়। বিষয়টা সহজে মনে রাখার একটা দারুণ উপায় আছে। এই সেন্স পারসেপশন বা ইন্দ্রিয়গত লিঙ্কিং ভার্বগুলোকে আপনারা সিবলিংস বা ভাইবোন হিসেবে একসাথে গ্রুপ করে ফেলতে পারেন। লোক, সাউন্ড, স্মেল, টেস্ট এবং ফিল, এরা সবাই একই পরিবারের সদস্য, আর এরা সবাই ওই একই শুধুমাত্র অ্যাডজেক্টিভ বসানোর নিয়মটা মেনে চলে।
আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমাদের ফোকাস থাকবে মডেল আর হাই ফ্রিকোয়েন্সি ফ্রেজাল ভার্বসের উপর। ইংরেজির যে 9টি কোর মডেল ভার্ব আছে সেগুলো সবসময় এই ক্যান ডু নিয়মগুলো মেনে চলে। এর মানে কি? এর মানে হলো হি ক্যান স্পিক বা মাস্ট টু গো এর মতো বাক্যগুলো দেখলেই বুঝবেন এগুলো 100% ফাদ। মডেল ভার্বের সাথে কখনোই এস যুক্ত হয় না বা তারপরে টু বসে না। এগুলো দেখামাত্রই অপশন থেকে বাদ দিয়ে দেবেন। এক্সামিনাররা যখন অতীতের কোনো সম্ভাবনা বা অনুশোচনা নিয়ে প্রশ্ন করতে চান তখন তারা এই মডেল পারফেক্ট ফর্মুলাটা ব্যবহার করেন। সূত্রটা হলো মডেল, তার সাথে হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। খেয়াল করে দেখবেন মডেল ভার্বটা বদলে যাওয়ার সাথে সাথে অতীতের ওই ঘটনাটার অর্থ কিভাবে পুরোপুরি বদলে যায়। সবশেষে ফ্রেজাল ভার্বের কথা না বললেই নয়। এখানকার মূল কৌশলটাই হলো পরীক্ষায় বারবার আসা কম্বিনেশনগুলো ভালো করে আয়ত্ত করা। একটা ভার্ব আর একটা প্রেপোজিশন মিলে এখানে সম্পূর্ণ নতুন একটা অর্থ তৈরি করে ফেলে। যেমন ধরুন, পরিবারের কারোর মতো দেখতে হওয়া বা স্বভাব পাওয়া বোঝাতে আমরা বলি টেকিং আফটার। এখন একবার ভেবে দেখুন তো, এই নিয়মগুলো কি কেবলই মুখস্থ করার মতো কিছু একঘেয়ে রুলস, নাকি এগুলো আসলে এই পুরো এক্সাম মাইন্ডফিল্ডটা জয় করার একটা স্ট্র্যাটেজিক চিট কোড? আজকের এই এক্সপ্লেনারে পাওয়া ট্রিক্স আর নিমোনিকগুলো জানা থাকলে এই বিশাল আর জটিল সিলেবাসটাও একটা সুনির্দিষ্ট ম্যাপের মতো সহজ হয়ে উঠবে। তাহলে এই নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে কি আপনি আপনার গ্রামার প্রস্তুতিকে পরের ধাপে নিয়ে যেতে প্রস্তুত?